প্রোগ্রাম দিতে নারাজ মধ্যমগ্রাম নাগরিক সমাজ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তারা পৌরসভার কাছে আবেদন করেছে যে মধ্যমগ্রাম নাগরিক সমাজ বলছে ওই শিল্পী যদি প্রোগ্রাম করেন তাহলে এবারে পরিবেশ মেলা তারা বয়কট করবে। শিল্পীকে নিয়ে এই বাংলাদেশের ঘটনার পরিপ্রেক্ষিতে দেখুন, বাংলাদেশ অত্যন্ত স্পর্শকাতর বিষয়, এইভাবে কোনো মন্তব্য করা যায় না। প্রথম কথা হচ্ছে, শিল্পী, গান, শিল্প এগুলো চলতি পরিস্থিতির যে বিতর্ক তার থেকে দূরে থাকাটাই ভালো। এই দুটোকে মেশানো এক জায়গায় যায় না। যারা ভারতকে ভালোবাসেন, ভারতীয় দর্শককে ভালোবাসেন, ভারতীয় শ্রোতাকে ভালোবাসেন, আবার ভারতীয় শ্রোতারাও যাদের ভালোবাসেন, এই আত্মিক সম্পর্ককে এই বিতর্ক থেকে দূরে রাখাটাই বাঞ্ছনীয়। কিন্তু যেভাবে বাংলাদেশ একটা বিতিকিচ্ছিরি অবস্থা চলছে এবং কেন্দ্রের সরকার তারা এগুলো হতে দিচ্ছে, নিষ্ক্রিয় থেকে বরদাস্ত করছে, তো সেগুলোও কিন্তু একটা হওয়া উচিত না। এই বিষয়টার ফয়সলা হওয়া উচিত। মুখ্যমন্ত্রী বলেছেন যে এটা আমরা রাজ্য, আমরা তো আর বাংলাদেশে হস্তক্ষেপ করতে পারি না, বাংলাদেশের বিষয় বলতে পারি না, যা করার কেন্দ্রীয় সরকার করবে। এবং কেন্দ্রীয় সরকারের যদি মনে হয় যে বাংলাদেশে হিন্দুরা মার খেলে সেটা থামানোটা বড় কথা নয়, সেটাকে কাজে লাগিয়ে ভারতে হিন্দু আবেগ দিয়ে ভোট মার্কেটিং করা ভালো, তাই বসে বসে দেখি, তাই জন্য এই ধরনের সময় নষ্ট হচ্ছে। তার মাঝখানে এই ধরনের আবেগগুলো কাজ করছে। কেউ বলছেন বাংলাদেশের অতিথিদের হোটেলে রাখবো না, কেউ বলছেন এই করবো না, কেউ বলছেন গান শুনবো না। এগুলো তো এই জটিল পরিস্থিতি থেকে যে বিভিন্ন ধরনের আবেগ তৈরি হচ্ছে তার প্রতিফলন। তো কেন্দ্রীয় সরকার আগে কড়া ব্যবস্থা নিয়ে বাংলাদেশে এগুলো বন্ধ করলেই আগে হয়। আর বাংলাদেশ মানে তো সবাই খারাপ, বাংলাদেশ মানে গোটাটাই অশুভ, এটা ভাবার কোনো কারণ নেই। বাংলাদেশে একটা অংশ কিছু খারাপ কাজ করছে যাতে আমাদের আপত্তি আছে, যেটা কেন্দ্রীয় সরকারের ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু বাংলাদেশে এমন অনেক মানুষ আছেন যারা দুই বাংলার অতীত, ইতিহাস, মিলন, সংস্কৃতি, ভারত বাংলাদেশ মৈত্রী এগুলোর পক্ষে আছেন। সকলকে একসঙ্গে একটা সরলীকৃত উপসংহারে ডিমার্কেশন লাইন ফেলে দেওয়াটা বোধহয় ঠিক হবে না। বাংলাদেশ প্রসঙ্গটা আসবো, একটা শুধু প্রসঙ্গ একটুখানি করে নিই। সেটা হচ্ছে যে রাজ্য পুলিশের একটা রদবদলের তালিকা সকালবেলা এসছে। সেখানে দেখা যাচ্ছে যে অভিষেক ঘনিষ্ঠ বেশ কিছু পুলিশ কর্তারা তুলনামূলক কম গুরুত্বপূর্ণ পদে পাঠানো হয়েছে, এরকম একটা রিফ্লেকশন। এটা সম্পূর্ণ প্রশাসনিক ব্যাপার। এবার আপনারা যদি নিজেদের মতো করে ব্যাখ্যা করেন এবং নিজেদের মতো করে কোনো উপসংহার টানেন বা মানুষকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলেন, সেটা আপনাদের বিষয়। এটা পুলিশ প্রশাসনে রদবদল, বদলি এগুলো একটা স্বাভাবিক প্রশাসনিক বিষয়, কিছুদিন অন্তর অন্তরই হয়। এখন আপনারা যদি সেখান থেকে আপনাদের মতো মানুষকে বিভ্রান্ত করতে শুরু করেন, তো তাহলে সেটা আপনাদের ব্যাপার। আমরা এসব ভুলভাল মানে মন্তব্য নিয়ে পাল্টা মন্তব্যে জড়াতে চাই। আরএসএস এর পত্রিকা স্বস্তিকাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসার সূচক বেরিয়েছে। কি বিষয়? মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিটিক্যাল এইসব কিছু নিয়ে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় সকলেরই উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করা। যিনি কন্যাশ্রী করেন, যিনি লক্ষ্মীর ভাণ্ডার করেন, যিনি স্বাস্থ্যসাথীর করেন, যিনি বাংলার মানুষকে বিকল্প মডেলে উন্নয়ন, সামাজিক সুরক্ষা দেন, যিনি ধর্মনিরপেক্ষ, যিনি প্রগতিশীল, যিনি গণতান্ত্রিক, যিনি বাংলাকে অতীতের অন্ধকার থেকে আলো এনেছেন, যিনি বাংলাকে অন্য রাজ্যের অপশাসন থেকে মুক্ত রেখে বাংলায় বিকল্প, তো সকলেরই সেই বাস্তব জিনিসগুলো স্পর্শকাতর। আজকে মমতাদি যা ভাবেন সারা দেশে অন্য রাজ্যগুলো দুদিন বাদে তাই ভাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোনো ইস্যুতে যদি কেউ সমর্থন করে থাকেন বা প্রশংসা করে থাকেন তাদের বিষয়। প্রশংসা পাওয়ার মতো কাজই তো মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। তো প্রশংসা যদি কেউ করে থাকেন, কে করেছে আমাদের জানার দরকার নেই, কিন্তু প্রশংসা করার কারণটাকে দেখলেই বুঝবেন যে সারা বাংলার মানে অধিকাংশ মানুষ, প্রায় সব পরিবার, তারা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করছেন। বাংলাদেশে গতকাল রাতেও ব্যাপক অশান্তি হয়েছে দুয়ারা বাজার উপজেলা, সেখানে বেছে বেছে একেবারে সংখ্যালঘুদের বাড়ি টার্গেট করা হচ্ছে। 130টি বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, পাশাপাশি দোকান, বাজার, মন্দির সেসব তো রয়েছে। কি বলবেন? বাংলাদেশে যেটা হচ্ছে অত্যন্ত দুর্ভাগ্যজনক, প্রতিবাদযোগ্য এবং নিন্দনীয়। মাননীয় মুখ্যমন্ত্রী খুব স্পষ্ট করে বলেছেন যে আমরা রাজ্য, তাই রাজ্য হিসেবে আর একটা রাষ্ট্রের বিষয়ে আমরা কথা বলতে পারি না, হস্তক্ষেপ করতে পারি না।
কিন্তু এটা করার কথা কেন্দ্রীয় সরকারের, দিল্লির সরকারের। প্রথাগতভাবে পশ্চিমবঙ্গ সরকার দিল্লি যা করবে পূর্ণ সমর্থন দেবে, কিন্তু এতটা বলার পরেও মুখ্যমন্ত্রী এও বলেছেন দরকার হলে যারা দেশে ফিরতে চাইছে তাদের আশ্রয় দিতে হবে, ফেরাতে হবে। বাংলা প্রস্তুত, কিন্তু বাংলা করতে পারবে না, করতে হবে দিল্লিকে, কারণ এটা আন্তর্জাতিক ইস্যু। মুখ্যমন্ত্রী এও বলেছেন রাষ্ট্রসংঘে কথা বলুন, শান্তি সেনা পাঠান। কেন্দ্রীয় সরকার রহস্যজনকভাবে নির্লিপ্ত, এর পেছনে রহস্য আছে। কেন্দ্রের সরকার কেন এখনো কড়া ব্যবস্থা নিচ্ছে না বাংলাদেশে? কেন বাংলাদেশে এই পরিস্থিতি এখনো চলছে? বাংলাদেশে এই মুহূর্তে বাংলার পশ্চিমবঙ্গ সরকারের কিছু করার নেই, তার কারণ পশ্চিমবঙ্গ সরকারের অধিকার নেই, এটা আন্তর্জাতিক ইস্যু, এটা ভারত সরকারকে করতে হবে। মুখ্যমন্ত্রী বলছেন সরকার যা করবে রীতিগতভাবে, প্রথাগতভাবে আমরা সমর্থন করব, কিন্তু কেন্দ্রীয় সরকার তো কিছু করতে হবে। বাংলাদেশে দিনের পর দিন এটা কি চলছে? এখন সেই জায়গায় দাঁড়িয়ে বাংলায় বিজেপি হঠাৎ রাজনীতি করতে নেমেছে, মিছিল করছে, মিটিং করছে। তাহলে কি আমরা এটা ধরব যে কেন্দ্রের বিজেপি সরকার তারা বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে বলে অভিযোগ আসছে সেটা থামাতে চায় না, কিন্তু সেটাকে এখানকার ভারতের হিন্দু আবেগকে প্ররোচিত করে ভোটের মার্কেটিংয়ে ব্যবহার করতে চাইছে? না হলে বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটছে, কেন্দ্র কিছু করছে না, আর বিজেপি এখানে মিছিল, এখানে মিটিং, এই করো সেই করো, কে করবে? করবে তো কেন্দ্রীয় সরকার করবে। তাহলে বিজেপি নেতারা কেন্দ্রীয় সরকারকে বলছে না কেন যে অবিলম্বে ব্যবস্থা নিন, সচিব স্তরের প্রতিনিধি দল পাঠান, অবিলম্বে সচিব স্তরের প্রতিনিধি দল পাঠান, কড়া বার্তা দিন, রাষ্ট্রসংঘে কথা বলুন, শান্তি সেনা পাঠান। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী স্পষ্ট বলে দিয়েছেন কেন্দ্রীয় সরকার বাংলাদেশের এই অশান্তি থামাতে যা করবে পশ্চিমবঙ্গ সমর্থন করবে, কিন্তু করার অধিকার কেন্দ্রীয় সরকারের। কিন্তু তাদের এই নীরবতাটা রীতিমতো রহস্যময় নীরবতা। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের স্বার্থকে বলি দিয়ে ভারতবর্ষে হিন্দু ভাবাবেগকে ভোটের মার্কেটিংয়ে ব্যবহার করছে বিজেপি, এই অভিযোগও কিন্তু ক্রমশ প্রতিষ্ঠিত হচ্ছে, কারণ কেন্দ্রীয় সরকার নীরব হয়ে বসে আছে এবং এই নীরবতা রহস্যময় নীরবতা। দেখা যাচ্ছে যে ক্রমাগত ভারত বিদ্বেষী হয়ে উঠেছে ইউনিট সরকার। গতকাল তিনি বলেছিলেন আইন মেনে হাসিনাকে প্রত্যাপন করতে বাধ্য ভারত। আজ ফেসবুকে ইউনিসের উপদেষ্টা লিখছেন ভারত যেন মনে রাখে দিল্লিটা দিল্লি আর ঢাকাটা ঢাকা, ওদের দৃষ্টিতে যেন ঢাকাকে দেখবার চেষ্টা না করে দিল্লি। এদিকে গতকাল বিএনপি নেতা খালেদা জিয়ার সঙ্গে পাক হাই কমিশনার মিটিং করছেন, কি বলবেন? বাংলাদেশ যেন মনে রাখে একজন মুনি, একজন ঋষি একটি ইঁদুরকে সহানুভূতির সঙ্গে বাঘ বানিয়েছিল। সেই বাঘকে তারপরে ইঁদুর বানাতে সেই মুনির কিন্তু পরে সমস্যা হয়নি, এটা যেন বাংলাদেশ মনে রাখে। আর বাংলাদেশ এটাও মনে রাখুক যে ভারতবর্ষকে অপমান করে, ভারতকে অসম্মান করে, আপত্তিকর কাজ করে এই ঔদ্ধত্য দেখানো ঠিক নয়। পশ্চিমবঙ্গ সরকার তারা এই বিষয়ে কিছু করণীয় নেই, কারণ বাংলাদেশ আলাদা দেশ আর পশ্চিমবঙ্গ একটা রাজ্য। সেই কারণেই আমরা বারবার বলছি যে বাংলাদেশ এই সাহসটা পাচ্ছে কোথা থেকে? সাহস পাচ্ছে কি করে বাংলাদেশ? কেন্দ্র কোথায় থাকে? 56 ইঞ্চি, 56 ইঞ্চি কই? বাংলাদেশ চোখ রাঙাচ্ছে, বাংলাদেশ হিন্দুদের মারছে। এই 56 ইঞ্চি মণিপুর থামাতে পারে না। এখন বাংলাদেশ এত হিন্দু 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 বিজেপি, তাহলে বাংলাদেশে কেন অ্যাক্ট করছে না কেন্দ্রীয় সরকার? মুখ্যমন্ত্রী বলেছেন যা ব্যবস্থা নেবে কেন্দ্রীয় সরকার বাংলা প্রথাগতভাবে সমর্থন করবে, কারণ ওটা একটা আলাদা দেশ, বাংলা একটা রাজ্য, আমরা আলাদা করতে পারি না। 56 ইঞ্চি কোথায়? বাংলাদেশ কথায় কথায় বিবৃতি দিয়ে ঔদ্ধত্য দেখাচ্ছে। বাংলাদেশে সন্ন্যাসীদের অ্যাটাক করা হচ্ছে এবং বাংলাদেশে সন্ন্যাসীদেরকে বন্দি করে রাখা হয়েছে, এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে, আইনজীবীরা দাঁড়াতে পারছেন না। বাংলাদেশ এমন কাণ্ড কারখানা করছে, বাংলাদেশের সেই অশুভ শক্তি, তাতে একটা ধর্মীয় ভেদাভেদ তৈরি হচ্ছে।
কিন্তু এটা থামানোর দায়িত্বটা কেন্দ্রীয় সরকারের। সাহস পাচ্ছে কি করে বাংলাদেশ? সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকার 56 ইঞ্চি নরেন্দ্র মোদী স্টেটমেন্ট কই? বড় বড় কথাগুলো দেশের মধ্যে বলেন, মণিপুর থামাতে পারেন না, বাংলাদেশ থামাতে পারছেন না। সারা পৃথিবী ঘুরছেন কেন? যান বাংলাদেশে গিয়ে ল্যান্ড করুন নরেন্দ্র মোদী। অন্য দেশে যাচ্ছেন কেন? যদি বাংলাদেশে আক্রান্তদের পাশে দাঁড়াবার বার্তা দিতে হয়, নরেন্দ্র মোদী যান, মণিপুর তো যাননি, অ্যাটলিস্ট ঢাকায় গিয়ে নামুন। আচমকা পাকিস্তানে নেমে পড়তে পারেন, চমক দিতে পারেন, নাটক করতে পারেন, যান এখন ঢাকায় গিয়ে নামুন। কেন নামছেন না? কেন আপনার সচিবরা যাচ্ছে না? কেন আপনার মন্ত্রীরা যাচ্ছে না? কেন রাষ্ট্রসংঘে বলে শান্তি সেনা পাঠাচ্ছেন না? বাংলাদেশে হিন্দুরা মার খাচ্ছে, আর ভারতে হিন্দুদের উস্কে ভোটের মার্কেটিং করছে নরেন্দ্র মোদীর সরকার। সেইটা বাংলাদেশের এই অশুভ শক্তির ধারক বাহকরা জানে, সেই কারণে বাংলাদেশে এই ঔদ্ধত্য দেখাচ্ছে। দেশের নাগরিকদের বাংলাদেশে যেতে বারণ করে দিল ব্রিটিশ সরকার উদ্ভূত পরিস্থিতির জন্য তাদের এই নির্দেশিকা, কি বলবেন? স্বাভাবিক ব্যাপার, যে কোনো দায়িত্বশীল দেশ ভয় পেয়ে যাবে যে ওখানে যা ঘটছে, যা খবর আসছে, তাতে নিজের দেশের নাগরিকরা ওখানে গেলে যদি সুরক্ষিত না থাকেন, কোন দেশের অধিকার আছে সেই তাদের সিদ্ধান্ত নেয়। তাদের ব্যাপারে আমাদের কথা বলার কোনো অধিকার নেই, এ ব্যাপারে আমাদের কথা না বলাই ভালো। তবে নিজেদের ভালো সবাই চায়, একটা ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে, তারা ব্যবস্থা নিয়েছে। মোহাম্মদ সেলিম বলছেন তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক দলই নয়, আরএসএস এর একটি চলে। মোহাম্মদ সেলিম, ওর যদি মিনিমাম লজ্জা থাকে, সিপিএম এর রাজ্য সম্পাদক পদটা আগে ছেড়ে দেওয়া উচিত। গোষ্ঠীবাজি করে দখল করে রেখেছে। সুজন চক্রবর্তী থাকলে থেকে বেটার রেজাল্ট দিত, আরো কয়েক পার্সেন্ট বেশি ভোট পেত। মোহাম্মদ সেলিমকে বাংলার মানুষের কোনো গ্রহণযোগ্যতা নেই। মোহাম্মদ সেলিমকে তার দলের লোকেরা দেখতে পায় না। একটা নেতা নাকি তার নেতৃত্বে ক্রমশ শূন্য 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 শূন্য, কখনো গিয়ে নওশাদের পাদ হচ্ছে, কখনো গিয়ে নকশালদের পাদ হচ্ছে, তাতেও শূন্য। তারপরে বড় বড় কথা বলেন কি করে? তৃণমূল কংগ্রেস একটা দল, এতগুলো এমপি আছেন শুধু নয়, ভারতবর্ষের বুকে তৃণমূল কংগ্রেস জাতীয় রাজনীতি, সংসদীয় রাজনীতিকে প্রভাবিত করছে। আর বাংলায় মোহাম্মদ সেলিম আপনার দলকে ক্ষমতাচ্যুত শুধু করেনি, শূন্য বানিয়ে ছেড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস দল নয়। আর মোহাম্মদ সেলিম সিপিএম এর রাজ্য সম্পাদক, শূন্য দলের রাজ্য সম্পাদক। চুলে কলপ করে শুধু যুব সম্পাদক সামলে হবে? হাসিনার পতনের পর পাকিস্তানের জাহাজ চলাচল শুরু হয়েছে বাংলাদেশে। মোহাম্মদ সেলিম দলে সিপিএম এ গোষ্ঠীবাজি করছেন, সিপিএমটাকে তুলে দিচ্ছে মোহাম্মদ সেলিম। সিপিএম এর রিভাইভালের জন্য নওশাদ সিদ্দিকীদের হাতে আত্মসমর্পণ করছেন, পায়ে ধরছে গিয়ে নওশাদ সিদ্দিকীর এই মোহাম্মদ সেলিম। নকশালদের দীপঙ্কর ভট্টাচার্যের পায়ে ধরছে মোহাম্মদ সেলিম, অধীর চৌধুরী পায়ে ধরতে গেছিল মোহাম্মদ সেলিম, তারপরেও শূন্য। সিপিএম এর মধ্যে, সিপিএম এর দলের মধ্যে যে দু চারজন ওদের মধ্যে গ্রহণযোগ্য নেতা আছে, সুজন চক্রবর্তী বা এই ধরনের, তাদের সরিয়ে লবিবাজি করে একটা লোক দিনের পর দিন শূন্য পাওয়ার পর ইস্তফা দেয় না কেন? এত ক্ষমতার লোক কিসের? যার নেতৃত্বে দল বারবার শূন্য পায়, ব্যর্থ হয়, সে পদ আঁকড়ে বসে থাকে কি করে? সে অন্য দলকে জ্ঞান দিচ্ছে কি করে? তার দলটা শূন্য, তার নেতৃত্বে শূন্য, সে ইস্তফা দিচ্ছে না কেন? প্রশ্ন করি, হাসিনার পতনের পর পাকিস্তানের জাহাজ চলাচল শুরু হলো বাংলাদেশে। ইতিমধ্যে একটি মালবাহী জাহাজ সেটি নোঙর করেছে, আরো এই সপ্তাহে আরো একটি জাহাজ আসছে, মালবাহী জাহাজ। ইতিমধ্যে চীনা রাষ্ট্রদূত তারাও বৈঠক করেছেন জামাতের শীর্ষ নেতৃত্বের সঙ্গে। ভারত তো কোনো পদক্ষেপ নিচ্ছেই না, কিন্তু আমাদের আশপাশের অন্যান্য প্রতিবেশীরা তারা সক্রিয় হয়ে উঠেছে, কি বলবেন? ভারত সরকার বাংলাদেশ ইস্যুতে সম্পূর্ণ নিষ্ক্রিয়, সম্পূর্ণ ব্যর্থ, যেটা দেশের পক্ষে একেবারেই ঠিক হচ্ছে না। কেন্দ্রীয় সরকার তারা রহস্যজনক নীরবতা পালন করছে। কেন্দ্রের বিজেপি সরকার নিষ্ক্রিয় হয়ে গন্ডগোল করতে দিচ্ছে। বাংলাদেশে আক্রান্ত হচ্ছে হিন্দুরা, সেটা থামাতে যাচ্ছে না, কারণ সেটাকে ব্যবহার করে এদেশে হিন্দুদের মধ্যে ভোট মার্কেটিং করছে বিজেপি। আর অন্যদিকে অন্যান্য
সমস্ত দেশ বা শক্তি তারা বাংলাদেশে ইস্যুতে এমন এমন পদক্ষেপ নিতে শুরু করছে বলে খবর আসছে যেটা ভারতবর্ষের পক্ষে নিশ্চিতভাবে ঠিক নয়। কিন্তু পশ্চিমবঙ্গ আলাদা রাজ্য তো কিছু করতে পারে না, এটা তো করতে হবে ভারত সরকারকে। তাহলে ভারত সরকার করছে না কেন? কেন সেখানকার মানুষকে আশ্রয় দিতে, সুরক্ষা দিতে কেন এগিয়ে আসছে না? কেন বিজেপি শুধু ভোটের রাজনীতি করতে যাচ্ছে? আপনি বলছিলেন না এই আইনজীবীদের কথা, চট্টগ্রামে 70 জন হিন্দু আইনজীবীর নামে মামলা করা হয়েছে। 70 জন। আরে একই জিনিস কি রিপিট করবো? আচ্ছা, খারাপ জিনিসগুলো তো এইটা হচ্ছে। একটুখানি বলবেন যে আরেকটু যে স্পেসিফিক পাক হাই কমিশনারের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক এই পরিস্থিতিতে, তাহলে কি আন্তর্জাতিক বিষয় বলবো না, কিন্তু আমরা বারবার যেটা দৃষ্টি আকর্ষণ করছি, কেন্দ্রীয় সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন কেন্দ্রের এই নীরবতায় অনেক দেরি হয়ে যাচ্ছে এবং বেশ কিছু ভারত বিরোধী অশুভ শক্তি জটিলতা বাড়াতে নেমে পড়েছে। তারপরেও কেন 56 ইঞ্চি এখনো বসে বসে আঙুল চুষছেন? কি করছে ভারত সরকার? এটা পশ্চিমবঙ্গের করণীয় নয়। মুখ্যমন্ত্রী বলেছেন এটা করতে হবে ভারত সরকারকে। আন্তর্জাতিক ইস্যু, ভারত সরকার যা করবে পশ্চিমবঙ্গ সরকার সমর্থন করবে, কিন্তু ভারত সরকার তো কিছু করুক। ভারত সরকার কেন করছে না? ওখানকার এমন কিছু খবর আসছে যেগুলো ভারত বিরোধী শক্তি বাংলাদেশের এই অশুভ শক্তির রঙ্গমঞ্চকে ব্যবহার করছে এবং এটা আর দেরি হয়ে যাওয়ার আগে ভারত সরকার যথাযথ পদক্ষেপ নিক। এটা পশ্চিমবঙ্গ বা কোনো রাজ্যের এখতিয়ার নয়। কোন রহস্যজনক কারণে নরেন্দ্র মোদীর সরকার এদিকে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার অ্যালাউ করছে, বাংলাদেশকে ঘিরে অন্য ভারত বিরোধী শক্তির তৎপরতাকে অ্যালাউ করছে? এগুলো তো অত্যন্ত রহস্যজনক এবং দেশ বিরোধী কাজ হচ্ছে। আর্থিক বঞ্চনা নিয়ে বারংবার সরব হয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী ফিনান্স কমিশনের চেয়ারম্যানের সামনে তিনি দাবি রেখেছেন যে রাজ্যের যে পাওনা 50% ট্যাক্স রিটার্ন করতে হবে। কি বলবেন? না, মুখ্যমন্ত্রী যেটা বলেছেন তার উপর কেন কথা বলবো? মুখ্যমন্ত্রী তো ঠিকই বলেছেন, কেন্দ্রীয় সরকার এখান থেকে কর তুলে নিয়ে যায় অথচ বাংলাকে তার প্রাপ্য দেয় না। তো সেইটার এই কর বিন্যাস, নতুন বিন্যাস যা ছিল 50% ইত্যাদি, যে গোটা বিষয়টা যে বাংলার মাটি থেকে তুমি কর তুলে নিয়ে যাচ্ছ অথচ বাংলাকে তার প্রাপ্য দিচ্ছ না রাজনৈতিক প্রতিহিংসা নিয়ে, এগুলো নিয়ে মুখ্যমন্ত্রী খুব বাস্তবমুখী প্রস্তাব দিয়েছেন, ক্ষোভের কথা জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর একটা খুবই গুরুত্বপূর্ণ প্রজেক্ট যা কোভিডের সময় শুরু হয়েছিল, মা ক্যান্টিন, কিন্তু সেখানে একটা আর্থিক সমস্যার জন্য এই মা ক্যান্টিনটা চালু থাকবে কিনা এটা নিয়ে বেশ কিছু মানে একটা প্রশ্ন চিহ্ন বলতে পারবো না, প্রশাসনিক বিষয়। সুপ্রিম কোর্টে দোষীদের বলেন পার্থ চট্টোপাধ্যায় জামিনের আবেদন করেছিলেন, কিন্তু আজ আদালত জানিয়ে দিল যে ডামি দাঁড় করিয়ে দুর্নীতি হয়েছে কিনা দেখতে হবে, ফলে তদন্তের আরো অগ্রগতি না হলে জামিন সম্ভব নয়। দুর্নীতি করে এত সহজে ছাড় পাওয়া যাবে না। আর আরেকটা উনি বলেছেন জামিন পেতে বাংলাও ছাড়তে রাজি পার্থ চট্টোপাধ্যায়। দেখুন, এটা সম্পূর্ণ আইনি বিষয়, কোর্টের সওয়ালের বিষয়। এখন কোর্ট কোনো ক্ষেত্রে এই জামিনের আবেদনে সাড়া দেন, কোনো ক্ষেত্রে সাড়া দেন না। আজকে আপনারা যা বললেন সেগুলো কোর্ট তাদের নেতিবাচক পর্যবেক্ষণ জানিয়েছেন, কিন্তু এটা যেহেতু এটার সঙ্গে তৃণমূল কংগ্রেস বা রাজনীতির কোনো সম্পর্ক নেই, ফলে এটা কোর্ট তাদের নেতিবাচক কিছু পর্যবেক্ষণ কড়াভাবে জানিয়ে দিয়েছেন। এই পর্যন্ত আমরাও দেখেছি, এ বিষয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করব না। রাজ্য পুলিশের এডিজি সিআইডি পদে আচমকা পরিবর্তন তো প্রশাসনিক বিষয়, পুলিশে মাঝে মধ্যেই রদবদল হয়, রুটিন ব্যাপার, প্রশাসন বলবে। এখানে রাজনীতি দল এগুলোর কোনো সম্পর্ক নেই এবং মাঝে মধ্যে এই তো রুটিন বদল, এই বদলি তো খুবই স্বাভাবিক। সিআইডি কাজকর্ম নিয়ে আগে পুলিশের একাংশের ভূমিকা নিয়ে মুখ্যমন্ত্রী নিজেই অসন্তোষ প্রকাশ করেছিল, তারপর এই পরিবর্তন দেখা গেল, ফলে দলের রাশ নিজের হাতে নেওয়ার পাশাপাশি প্রশাসনটাও কি আরো শক্তভাবে তিনি সামলাচ্ছেন? এবং সবসময় একটা ধারাবাহিক প্রসেস তৃণমূল কংগ্রেসে চলে বা মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকারের মধ্যে চালান। সেটা হচ্ছে ভালো জিনিসটা আরো ভালো, আর কোথাও কোনো যদি ভুল ত্রুটি ফাঁক ফোকর থাকে সেগুলোকে সামলে নিয়ে সেটা সংশোধন করে আরো ভালোভাবে চালানো। এটা একটা ধারাবাহিক প্রসেস, সেটা চূড়ান্ত সিদ্ধান্ত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেন, সেটা প্রশাসনেও নেন, দলেও নেন। এই বিষয়ে আলাদা করে মন্তব্য করার কোনো কারণ নেই। বলছি আজকে যে
ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, সেখানে অনেকে অভিযোগ করছেন যে তিলোত্তমা কাণ্ডের জেরে অনেকে প্রতিবাদ করেছিলেন বলে তারা আমন্ত্রণ পাননি, মানে কলাকুশলী শিল্পী এই বিষয়টাকে বলছেন। আমার মনে হয় না। এইসব কি, এগুলো তো একদম প্রশাসনিক বিষয়। একটা ফিল্ম ফেস্টিভ্যাল সেখানে হচ্ছেন, এবার সেটা তো সম্পূর্ণ একটা সরকারের বিষয়, প্রশাসনের বিষয়, যারা আয়োজক তারা করছেন, এর মধ্যে কোনো রাজনীতি ছিল না, রাজনীতি নেই, রাজনীতির কোনো জায়গাও নেই। পরিচালকরা আরো বলছেন যে টলিউডে কাজের পরিবেশ নিয়ে তাদের অনেক অভিযোগ আছে, টেকনিশিয়ানদের ফেডারেশন যেভাবে কাজ করছে তা কাজের পরিবেশে সমস্যা তৈরি করছে। এটা পরিচালকদের কিছু বক্তব্য আমরা শুনেছি। এবার যাদের বিরুদ্ধে বলছেন তাদের ফেডারেশনের স্বরূপ বা যারা আছেন তাদের বক্তব্য যতক্ষণ না সামনে আসছে ততক্ষণ একতরফা শুনে কেন মন্তব্য করবেন? মুখ্যমন্ত্রী একটা কমিটি করে দিয়েছিলেন, কিন্তু সেই কমিটিটা কতটা কাজ আমি বলতে পারবো না, সেটা তো তারা নিজেরা বলতে পারবেন, তাদের ব্যাপার। রাজ্য জুড়ে বেসরকারি মেডিকেল কলেজগুলিতে ব্যাপক অভিযান চালাচ্ছে ইডি। এনআরআই কোটায় প্রায় 500টি দুর্নীতি ঘটেছে, এমন ঘটনা ঘটেছে বলে দাবি করছে ইডি। গত 5 বছরে রাজ্যের 7টি বেসরকারি মেডিকেল কলেজে এই ঘটনা ঘটেছে। যদি কোথাও অনিয়ম হয়ে থাকে, দুর্নীতি হয়ে থাকে এবং তার যদি তথ্য প্রমাণ ইত্যাদি থাকে, নিশ্চিতভাবে তার তদন্ত হবে এবং যারা দুর্নীতি করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। এটা তো স্বাভাবিক ব্যাপার, আইনের পথে চলবে, সেখানে কেন রাজনৈতিক মন্তব্য করব? যদি কোনো বেসরকারি মেডিকেল কলেজে অনিয়ম থাকে, দুর্নীতি থাকে, ভর্তি প্রক্রিয়ায় কোনো অস্বচ্ছতা থাকে, সেখানে যদি কোনো এজেন্সি তদন্ত করে, সেখানে রাজনৈতিক মন্তব্য রাখবো কেন? ওকে, থ্যাংক ইউ।